এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত চলছে, নেতাকর্মীদের সতর্ক করলেন মির্জা ফখরুল। সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটফোর্ড হত্যাকাণ্ডে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট। চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা গড়েছেন সাবেক এমপি, মেয়র সহ প্রভাবশালীরা। দখলদার উচ্ছেদে অভিযান শুরু। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেন। বলেন, একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতির ভবিষ্যৎ। তিনি বিএনপি চেয়ারপারসনের মতোই আপোষহীন, কিন্তু তাকে এবং বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এরপরও দলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। এখন রাজনীতি হবে সহনশীলতার, কারোর সাথে দ্বিমত হলেও তার মতকে সম্মান জানানোর রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে মহানগর বিএনপি আয়োজিত এলজিইডি ভবনের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এ সময় খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর মানুষের মনে বিশাল পরিবর্তন ঘটেছে। নতুন বাংলাদেশে অসহনশীল রাজনীতির স্থান হবে না। তিনি আরও বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির শক্তিশালী স্তম্ভ। তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, ছিলেন গণমানুষের প্রিয় মুখ। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও ত্যাগ তরুণ রাজনীতিকদের জন্য মহান উদাহরণ বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সহনশীলতার রাজনীতি, এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। আমি দ্বিমত পোষণ করব, কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি, কিন্তু একমত হতে পারছি না। সহনশীলতা থাকতে হবে। একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও জীবন দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে রোববার পিরোজপুর ও ঝালকাঠিতে পথসভায় একথা বলেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রার ১৩তম দিনে রোববার পিরোজপুর সার্কিট হাউস থেকে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করেন তারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ জনগণ রাজপথে নেমেছে। সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানান তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে, এবং আওয়ামী লীগের বিচার লাগবে, এবং একটা নতুন সংবিধান লাগবে। রোববার বিকেলে ঝালকাঠিতে পথসভা করে এনসিপি। শহরের ফায়ার সার্ভিস মোড়ে পথসভায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশে একটি পক্ষ চাঁদাবাজির রাজনীতি অব্যাহত রাখতে চায়, তবে তরুণ সমাজ সেটা মানবে না। পূর্বের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেই রাজনীতিকে নতুন বাংলাদেশেও অনেকে বয়ে নিয়ে যেতে চায়। আমরা স্পষ্ট করে বলি, নতুন বাংলাদেশে সংসদে বসে জনবিরোধী কোনো আইন আমরা পাস হতে দেব না। পদযাত্রার আগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপি নেতারা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এর আগে প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানায় এনসিপি। এছাড়া শাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দলটির। রোববার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা। বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয় এ সিদ্ধান্ত। ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। দুটি দলই শাপলা প্রতীক চেয়ে একাধিকবার বৈঠক করে ইসির সাথে। শাপলা নিয়ে পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলের বাইরে রেখে দেয় ইসি। দলীয় প্রতীক এবং প্রবাসী ভোট নিয়ে কথা বলতে রোববার সকালে নির্বাচন কমিশনে যান এনসিপির ৫ নেতা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তাই তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার সুযোগ নেই। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। এনসিপি নেতারা বলেন, তাদের শাপলা প্রতীক পেতে আইনি বাধা নেই। প্রতীকটি তফসিলে রাখার আবেদন জানিয়েছেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আওয়ামী লীগ বাদ দেন, যে কোনো দলই, কোনো দল যদি নিজে থেকে ডিজলভ হয়ে যায়, এই পার্টির অস্তিত্ব যদি না থাকে, তার মার্কাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকবেই। তার বরাদ্দ পত্রটা বাতিল হইল, ওনার নামে যেটাকে অ্যালট করা হয়েছিল সেটা বাতিল হবে। আর তাছাড়া ওই দল তো একেবারে নিষিদ্ধ হয় নাই। শাপলা নিয়ে সিদ্ধান্ত পরে হবে বলেও জানান কমিশনার মাসুদ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজাকারের নাতিপুতি। গত বছরের এই দিনে শেখ হাসিনার এ মন্তব্য পাল্টে দেয় কোটা সংস্কার আন্দোলনের গতিপথ। শিক্ষার্থী আন্দোলন ক্যাম্পাস থেকে চলে আসে রাজপথে। ছাত্র আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে। এরপরই এক সুতায় গেঁথে যায় পুরো বাংলাদেশ। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায় 14 জুলাই। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শেখ হাসিনার একটি মন্তব্যে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মন্তব্য পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। শেখ হাসিনার বক্তব্য ব্যঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গভীর রাত পর্যন্ত চলে শিক্ষার্থীদের সাহসী প্রতিবাদ। আন্দোলনের এই নতুন স্লোগান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। এরপরই শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। কোটা সংস্কার পরিণত হয় গণদাবিতে। মাসের শেষে এসে তারা কিন্তু অনেক বেশি প্রেসারাইজ করার চেষ্টা করে এবং হলে তখন ছাত্র সংখ্যাও একটু কম ছিল বিধায় আমরা যে কয়জন ছিলাম আন্দোলনটাকে অর্গানাইজ করার চেষ্টা করছিলাম তাদের প্রত্যেকটি গতিবিধি পর্যবেক্ষণ করতে। এবং তার পাশাপাশি শুধু ছাত্রলীগই না, আমরা যখন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা গিয়ে একসাথে বৈঠক করতাম এবং বিভিন্ন পলিসি ঠিক করতাম, তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন এসে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে। আন্দোলনে সর্বসাধারণের সমর্থন ও অংশগ্রহণ শক্তি যোগায় শিক্ষার্থীদের। ক্যাম্পাস থেকে আন্দোলন গড়ায় রাজপথে। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। যেই কোনোভাবে হোক আমাদের ওই যে মেইন যে টার্গেট সেটা আমরা ফুলফিল করব। হাসিনা পতনের টার্গেট আমরা আগে থেকে নিয়েছিলাম, তো এটা আমরা ফুলফিল করব। বাট যে যেখানে থাকি না কেন ওই আমাদের গোলের দিকে যাইতে হবে। কেউ যদি আটকায় যায় তাহলে বাকিরা আমাদের মূল টার্গেটের দিকে ড্রাইভ করাতে হবে। তো ডিবি হেফাজতের আমাদের ওই কনফিডেন্সটা ছিল যে যারা বাইরে ছিল যে তারা জিনিসটা রোল প্লে করে যাবে। মূলত 14 জুলাই থেকেই সরাসরি সরকার বিরোধী স্লোগান নিয়ে রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা, যার চূড়ান্ত ফল 5 আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ পালিত হবে জুলাই উইমেন্স ডে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানান কর্মসূচি গ্রহণ করেছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় এ তথ্য জানায়। জানানো হয় রাজু ভাস্কর্য এবং টিএসসিতে জুলাই উইমেন্স ডে পালন করা হবে। এ উপলক্ষে টিএসসিতে ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান সন্ধ্যা 7টায় শুরু হয়ে রাত 10টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করবে। আজ বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া রাজনৈতিক হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি বন্ধে ঐকমত্য হয়েছে। রোববার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে একমতে পৌঁছানো যায়নি। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা বৈঠক করছে ঐকমত্য কমিশন। রোববার আলোচনার এজেন্ডা ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা জারি। ঐকমত্য হয় জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে প্রয়োজন হবে মন্ত্রিসভার অনুমোদন। ওই বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় উপনেতাকে উপস্থিত থাকতে হবে। আভ্যন্তরীণ গোলযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল, সেজন্য এইটা বিলুপ্ত করে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল। বহিঃশক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ, তো আমরা এখানে অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন, আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি। এক্সটেন্ডেডের একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া নিয়েও। তবে কোনো সমঝোতা না হওয়ায় আলোচনা হবে সোমবারের বৈঠকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাসীদের ধরতে এবার সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা অনুষ্ঠিত হয়। এতে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে রোববার থেকে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার,
আর একটা স্টেক হলো ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধ কমিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে সোহাগ হত্যায় রোববার গ্রেপ্তার 2 আসামিকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর লালবাগ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই ঘটনায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তি দিয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে 19 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বোন। হত্যাকাণ্ড কিভাবে ঘটিল এবং কারা কারা আসামি হবে এ বিষয়ে একটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি প্রার্থনা করেছি। রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে রোববার রাত 9:30টার দিকে মাছ কেনাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শেরেবাংলা নগর পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র মাছ কিনতে গেলে দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়, যা হাতাহাতির পর্যায়ে যায়। এ সময় 2 পক্ষের কয়েকজন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলায় জড়িত ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানা ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে মামলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ওয়ারিতে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনায় জড়িত সবাই স্কুল শিক্ষার্থী। হামলার ঘটনায় মামলা করেছে পরিবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কয়েকজনের সাথে জনৈক মাছ ব্যবসায়ীর একটা তর্ক বিতর্ক হয়। পরবর্তীতে হাতাহাতি পর্যায়ে যে 2 জন ছাত্র আহত হয়, অপর পক্ষেরও একজন আহত হয়। পরবর্তীতে একজন ছাত্রকে তারা বাজার অফিসে আটকে রাখে। আমি যাই, সেটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছে। এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 8 জুলাই হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। দুদক জানিয়েছে, মামলার আরেক আসামি রাজুকের লিগ্যাল অ্যাডভাইজার মোহাম্মদ খসরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। উচ্চ আদালতের আদেশে থেমে আছে টিউলিপের বিরুদ্ধে দুদকের করা মামলার পুরো তদন্ত কাজ। তাই আপিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় 15 এপ্রিল টিউলিপ এবং রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের সহযোগী সংগঠনগুলো। দলের শীর্ষ স্থানীয় পর্যায়ে এরশাদের জন্য দোয়ার আয়োজন হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। হুসাইন মোহাম্মদ এরশাদ 1930 সালের 1 ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার চলে আসে রংপুরে। 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ। 1978 সালে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। এরপর 1982 সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এরপর গণ আন্দোলনের মুখে 1990 সালে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের সুস্থ ভাবা যাবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। তারা বলছেন, জ্বর কমার পরই বেশিরভাগ রোগীর প্লাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, চোখে রক্ত জমাট, রক্তবমি সহ উপসর্গ দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। বিশেষ যত্ন নিতে হবে বয়স্ক ও অন্য রোগে আক্রান্ত রোগীদের। নারায়ণগঞ্জের বিসিক এলাকার বাসিন্দা মাসুম আলী
2 দিন ধরে ভর্তি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। গত শনিবার জ্বর আসে মাসুমের। সোমবার জ্বর ছেড়ে যাওয়ার পর শুরু হয় রক্তবমি, প্লাটিলেট কমে যাওয়া সহ শারীরিক নানা জটিলতা। সোমবারে জ্বর কমে যায়, সারা শরীরে ব্লাড ছড়াই গেছিল। তারপরে আমরা নারায়ণগঞ্জ গেছি, নারায়ণগঞ্জ আপনার খানপুরে ভর্তি ছিলাম, তখন তারা রেফার করছে ঢাকা ডিএনসিতে। একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মানিকগঞ্জের শিক্ষার্থী সোহান মিয়া ও বাড্ডার জুবায়ের। তাদেরও জ্বর কমার পরদিন থেকেই দেখা দেয় নানা জটিলতা। আমার শনিবারে জ্বর আসছিল, আমি সোমবারে টেস্ট করি, ভাবছিলাম আমার ভালো হয়ে গেছে। তারপরে আবার টেস্ট করলাম, তারপর দেখি আবার অবনতি হয়েছে। মানে জ্বর সারার পরেও 2 দিন বমি ছিল, এখন বর্তমানে বমি নাই, তো জ্বর থাকা অবস্থায় চোখে ব্লাড আসছিল। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে, তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক। পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি ভমিট করতে থাকে বা বমি করতে থাকে, তখন কিন্তু ধরে নেওয়া যায় যে এটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। তো জ্বর ছেড়ে গেলেও এই সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওনার যদি পেটটা ফুলে ওঠে, পেটটা ভারী হয়ে যায়, পেটের মধ্যে ডায়রিয়া বেশি হয়, পেটে যদি ব্যথা করতে শুরু করে এবং যদি দেখা যায় যে তার আপনার ব্লাড প্রেশার খুব দ্রুত কমে যাচ্ছে, বুঝতে হবে যে তার ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে ডিএনসিসি হাসপাতালে অধিকাংশ রোগী এসেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির 4 উপজেলায় হঠাৎ বেড়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। 5 মাসেই শনাক্ত হয়েছে 677 জন। এর মধ্যে শুধু মে মাসেই আক্রান্ত 368 জন। 9 বছর পর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জেলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে রোগটি জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে। কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা। রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যায় 2016 সালে। ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মার মতো স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে একটি ধারণা প্রদান করতে তবে 12 জুলাই রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে সুদীপ্তা চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে জনমনে বেড়েছে আতঙ্ক। জেলার জুরাছড়ি, বিলাইছড়ি, বাগাইছড়ি ও বরকল উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। এখানে লোকাল যেগুলো পরীক্ষা হচ্ছে এগুলো কিন্তু এখানে পজিটিভ পাওয়া যাচ্ছে না, তবে যেগুলো ওই ভর্তি ছিল এগুলো সম্ভবত বাইরের উপজেলা থেকে আসছে। চিকিৎসকেরা বলছেন, দুর্গম ও অসচেতনতার কারণে যথাসময়ে সঠিক চিকিৎসা হয়নি ওই ছাত্রীর। এদিকে ম্যালেরিয়া এখনও নিয়ন্ত্রণ আছে বলে দাবি করছেন সিভিল সার্জন। বলেন, মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি জ্বর হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের সব প্রস্তুতি আছে, আমাদের চিকিৎসকদেরও ম্যালেরিয়া বিষয়ে ট্রেনিং আছে, তারা ম্যালেরিয়া বিষয়ে বেশ অভিজ্ঞ এবং যে জাতীয় পর্যায় থেকে যেভাবে নির্দেশনা আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বর্তমানে 2 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে 5 দশক ধরে পানি উন্নয়ন বোর্ডের 40 একরের বেশি জায়গা দখল করে স্থাপনা করেছেন সাবেক এমপি, মেয়র সহ প্রভাবশালীরা। কেউ আবার তা দখল করে ইজারা দিয়েছেন সরকারি আরেক সংস্থার কাছে। এবার সব দখলদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম নগরীর উপকূলীয় বেড়িবাঁধ ঘেঁষা সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। বছরের পর বছর সাবেক সংসদ সদস্য, সিটি মেয়র সহ রাজনৈতিক নেতারা এসব জমি দখল করে রেখেছিলেন। শুধু তাই নয়, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের জন্য এখান থেকে জায়গা ভাড়া দিয়েছেন দখলদাররা। প্রায় 5 দশক পর এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে।
প্রজেক্টটা 4 বছরের প্রজেক্ট যেহেতু, তো সেই হিসাবে আমাদের প্রজেক্টের জন্য যেহেতু প্রজেক্ট পিরিয়ড আমরা এতটা ইনডেপথে যেয়ে আর কি জমিটা দেখি নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছিল। এখানে কোনো খেলার মাঠ ছিল না, সেজন্য যুব সমাজ তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই স্টেডিয়ামটা করছিলেন সাবেক মেয়র মঞ্জু আলম সাহেব। বেড়িবাঁধ রক্ষায় 1970 সালে নগরীর উত্তর কাট্টলী থেকে উত্তর হালিশহর পর্যন্ত এসব ভূমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। নানা বাধায় তা উদ্ধার সম্ভব না হলেও এবার নিজেদের জমি পুনরুদ্ধারে অভিযানে নেমেছে সংস্থাটি। প্রাক্তন মেয়র মহোদয়, তারপর যে এমপি সাহেবদের অনেকের বিভিন্ন হয়তো সরাসরি ওনাদের নামে না, একটা থার্ড পার্টির নামে এই জায়গাগুলো বিভিন্ন সময় ভোগ দখল করা হয়েছে। সরকারি সম্পত্তির দখল রোধে এবার কঠোর হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডকে জায়গাটা আমরা বুঝিয়ে দিচ্ছি, তো ওনারা এখানে তাদের হয়তো নিজস্ব প্ল্যানে কাজ করবে আর কি, জায়গাটা যাতে পানি উন্নয়ন বোর্ডের ভবিষ্যতে দখলে থাকে, অর্থাৎ সরকারি সম্পত্তি যাতে কোনোভাবেই বেহাত না হয়। দখলমুক্ত স্থানে কৃত্রিম জলাধার করলে নগরীর জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করেন নগরবিদরা। এখানে লেক সৃষ্টি করে ফ্লাড স্টোরেজ পন্ড, যেটা আমরা বলি কৃত্রিম জলাধার, সেটা হচ্ছে উপরের অংশে চট্টগ্রাম শহরে যে হালিশহর, আগ্রাবাদ, রামপুর, এখানকার মহেশ খাল, নাসির খাল, গহনের ছড়া, এই সমস্ত খালগুলো দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রশাসনের 3 নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। প্রায় 5 দশক ধরে অবৈধভাবে জায়গাগুলো দখল করে রাখা হয়েছে, এগুলো উদ্ধারে তো অভিযান শুরু হয়েছে, তো এই অভিযানের বিষয়টি বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আমরা আসলে প্রতিবেদন যেমনটি শুনছিলাম যে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রায় 1970 সালে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণের জন্য বেশ কিছু জায়গা অধিগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে নানা কারণে সেগুলো আসলে সেখানে সেই প্রকল্প বাস্তবায়ন করা যায়নি, এবং এই বাস্তবায়ন করতে যে না পারা, সেই থেকে সুযোগ হিসেবে আসলে সেখানে বেশ কিছু প্রভাবশালী মানুষ এই জায়গাগুলো তারা আসলে দখল করে রেখেছিলেন। প্রায় 5 দশক পর সেই সমস্ত জায়গা উদ্ধারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যেহেতু সম্পত্তিগুলো তাদের, তারা এবার আসলে কঠোরভাবে নেমেছেন। আমরা দেখেছি গতকালকে চট্টগ্রামের 3জন অ্যাসিল্যান্ড তারা আসলে এই জায়গা উদ্ধারে নেমেছে, এবং আমরা যদ্দূর খবর পেয়েছি ইতিমধ্যে অন্তত 20 একরের মতো জায়গা তারা উদ্ধার করেছে, এবং আজকে এবং আগামীকালকেও এই উচ্ছেদ অভিযান চলবে, এবং 40 একর জায়গা উদ্ধারের পরিকল্পনা তাদের আছে। আমরা যেহেতু খবর নিয়েছি, আজকে যেহেতু আবহাওয়া কিছুটা বৈরীসঙ্গত কারণে এখনও পর্যন্ত আসলে উচ্ছেদ অভিযান পুরুষদমে শুরু হয়নি। আমরা জেনেছি সেখানে অ্যাসিল্যান্ডরা পৌঁছেছেন, এবং যারা এই উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তারাও আস্তে আস্তে পৌঁছা শুরু করেছে, এবং তারপরে আজকে আবার দ্বিতীয় দিনের মতো এই অভিযানটা শুরু হবে, এবং আগামীকালকে পর্যন্ত এই অভিযান চলবে। এবং এই ক্ষেত্রে একটি বিষয় আমরা দেখেছি অতীতে, যে কোনো অভিযান করার পরে সেই জায়গাগুলো যখন উদ্ধার করা হয়, তখন পরবর্তীতে নির্দিষ্ট সংস্থা যেহেতু সেগুলোর কোনো রকম তদারকি গ্রহণের ফলে দেখা যায় সেই জায়গাগুলো আবারও দখলে চলে যায়, এবং সেখানে নানা রকম স্থাপনা তৈরি হয়। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখন যেটি বলছে সেটি হচ্ছে, যেই জায়গাগুলো তারা এতকাল পরে উদ্ধার করছেন, সেই জায়গাগুলো যাতে আর নতুনভাবে কেউ কারো হাতে বেহাত হয়ে না যায়, সেই বিষয়টিকে মাথায় রেখে তারা নানা রকম পরিকল্পনা করছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করবেন। আমরা অপেক্ষায় আছি আজকে সারাদিন মিলে ঠিক কী পরিমাণ জায়গা উদ্ধার হয়, এবং আগামীকালকে যেহেতু অভিযানের সর্বশেষ দিন, এবং সেই দিন সন্ধ্যায় হয়তো জানা যাবে তাদের যে 40 একর জায়গা উদ্ধারের একটি লক্ষ্য ছিল সেটি আসলে কতটা পূর্ণ হয়েছে। এবং সবাই মনে করছে জায়গাগুলো যদি আসলে উদ্ধার করা যায়, সেখানে যদি জনকল্যাণে কোনো প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে এই উচ্ছেদ কার্যক্রম সবার জন্য ভালো হবে। আমরা দেখেছি যে এই দখলদারদের মধ্যে স্থানীয় কাউন্সিলর রয়েছেন, সাবেক এমপি রয়েছেন, এবং সাবেক মেয়রও রয়েছেন। তারা আসলে হয়তো সরাসরি না, নানা জনের কাজ দিয়ে সেগুলো দখল করে রেখেছেন, এতকাল ধরে তারা সেই জায়গাগুলো দখল করে এসছেন, এবং এইবার ধারণা করা হচ্ছে যদি এই অভিযান সফল হয়, তাহলে সেখানে নতুন জনকল্যাণে নতুন কোনো প্রকল্প গঠন করা যেতে পারে। পাশাপাশি বেড়িবাঁধের যে ঝামেলা, সেগুলো হয়তো মিটমাট করতে পারবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে উচ্ছেদের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামে সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার সমস্যায় 13 দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। দেশের প্রায় সব শুল্ক স্টেশনের চিত্র একই, সময় মতো শুল্কায়ন না হওয়ায়
ক্ষতির মুখে আমদানি রপ্তানিকারকরা। চরম ভোগান্তিতে C&F এজেন্টরাও। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস অফিস। দেশের আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার, যার ব্যবস্থাপনায় রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। কিন্তু গত 1 জুলাই থেকে সার্ভারে জটিলতা দেখা দেয়। 9 জুলাই থেকে অবস্থা আরও বেগতিক হয়। এতে চট্টগ্রাম ও ঢাকা কাস্টমসে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান না হওয়ায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বিশেষ সহযোগিতাও চাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যা 6টা থেকে সকাল 10:30 পর্যন্ত রেশনিংয়ের ভিত্তিতে C&F এজেন্টগুলোকে আমদানি রপ্তানি বিল সাবমিট করার নির্দেশ দেয় NBR। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা, ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এসআইকুডাতে ঢুকতেই পারতেছি না, মাঝে মাঝে ঢোকার পরে কাজ করার পরে একটু পরে আমাদেরকে বের করে দেয়। গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে আমাদের উপর থেকে চাপ আছে, কিন্তু ওনারা এটা সমাধান করতে গিয়েছে, কিন্তু ওনাদেরও সেই আশ্বাসই দিয়েছে, কিন্তু কোনো ফলপ্রসূ হয় নাই। শুক্রবার সকালে অফিস খোলা দিচ্ছি, শনিবার খোলা দিচ্ছি, অথচ কেউ পর্যন্ত কাজ করতে পারেন না। এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলা করা অনেকটাই সমস্যা হচ্ছে। প্রতিদিন ঢাকা কাস্টমসে 4,500 এবং চট্টগ্রামে প্রায় 7,500 আমদানি রপ্তানি বিল জমা হয়। C&F নেতারা বলছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে বন্দরগুলোতে পণ্য জট তৈরি হয়ে গুনতে হবে অতিরিক্ত চার্জ। 4 থেকে 4,500 এক্সপোর্ট ইম্পোর্ট বিল অফ এন্ট্রি দাখিল হয়। সেখানে যদি প্রতিদিন এরকম জট বাড়তে থাকে, এক সপ্তাহে কোথায় যায় দাঁড়াবে? এবং আমাদের যে রাজস্ব এখান থেকে সাপোর্ট আসে, সেই সাপোর্টটা সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জানান, সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে, যা দ্রুত সমাধান হবে। আমাদের কোনো কাজ কিন্তু আটকে নাই। আপনি যদি রেভিনিউ ডাটা দেখেন, দিন শেষে রাত হলেও আমরা কিন্তু কাজ শেষ করছি। হ্যাঁ, যেটা হচ্ছে 6 ঘন্টার কাজটা হয়তো আমার 10 ঘন্টা লাগছে করতে। পণ্য চালানে গতি বাড়াতে ও রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার দেশের সব কাস্টমস হাউসে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় NBR। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে 2টি সুতার গুদাম ও একটি ঝুটের দোকান। রবিবার রাতে নরসিংদী মদনগঞ্জ সড়কের কোতালির চরের লুৎফর রহমান মার্কেটে আগুন লাগে। মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রায়হান জানান, রাত 11:30টার দিকে মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি সুতার গুদাম সহ একটি ঝুটের দোকানে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যায় বিপুল পরিমাণ সুতা ও ঝুট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। 3-4 দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নিয়েছে অন্যের ঘরে। দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। দ্রুত বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5টি উপজেলায় তলিয়ে যায় 137টি গ্রাম। এর মধ্যে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলার 100 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন, আবার কেউ আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। বন্যা কবলিত এলাকার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টানা 3-4 দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলছেন স্থানীয়রা। 2-3 বছর পর্যন্ত আমরা মানুষের বাসায় থাকি, মানে জ্বর আসলে চলে যাই, আবার আসি। 7,000 টাকার মাছ ফেলাইছিলাম, রেনু সব চলে গেছে, কিচ্ছু নেই। এটা প্রত্যেকটা বছর, আজকে 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। বাড়িঘর মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা 9,500 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে, 7 দিন 10 দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরূপণ করতে পারিনি। 36টি ভাঙনস্থানে তথ্য পেয়েছি এবং সেগুলিতে আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
বন্যায় ছাগলনাইয়াতে 15, ফেনী সদরে 9টি ও দাগনভূঞাতে 2টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, বন্যার পানি তো কমতে শুরু করেছে, এখন ক্ষয়ক্ষতির চিহ্ন কতটা ফুটে উঠছে? দেখুন, ফুলগাজী পরশুরামের পানি কিন্তু অনেকাংশেই নেমে গেলেও মানুষের ঘরবাড়িতে এখনো উঠোনে প্রায় অনেক জায়গাতে কিন্তু পানি রয়েছে, জলাবদ্ধতা আছে, ফলে ঘরের মানুষগুলো বাইরে বের হওয়ার যে স্কোপ সেটি নেই। এছাড়াও সদর উপজেলা ছাগলাইয়া এবং দাগনভূঞাতে যে কয়েকটি গ্রামে এখনো জলাবদ্ধতা আছে, পানি আছে। তো ক্ষয়ক্ষতির চিত্র আসলে অসম্ভব দুর্বিষহ জীবন কাটাচ্ছে এখানকার মানুষেরা। প্রায় 100 পরিবার, 100 ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, যাদের মানুষ এখন খোলা আকাশের নিচে অনেকে বাস করছে, আবার অনেকে অন্যের ঘরে বাস করছে, আবার অনেকের ঘরের যে চুলো সেটিও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা আসলে রান্না বান্না করতে পারেনি। আর ক্ষয়ক্ষতির চিত্র যদি ফসলের ক্ষেত্রে 3500 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। আর মৎস্য ক্ষেত্রে প্রায় 8 কোটি টাকার মাছ নষ্ট হয়েছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে। সেখানে প্রায় 2000-এর বেশি মাছের পুকুর এবং ঘেরের মাছ নষ্ট হয়ে গেছে। এছাড়াও প্রাণী সম্পদ ক্ষেত্রে প্রায় 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ক্ষতির দিক বিবেচনা করলে আসলে সার্বিকভাবে ক্ষতি হচ্ছে, বহুমাত্রিক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই বহুমাত্রিক ক্ষতি পুষিয়ে আসতে এই যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করা হবে। পানি সম্পূর্ণ নেমে গেলে বা সম্পূর্ণভাবে যদি একদম হয় তারপরে তাদেরকে তালিকা করবে, তালিকা অনুযায়ী তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পরশুরাম অঞ্চলের মানুষ এবং ফুলগাজী অঞ্চলের মানুষ। পরশুরামের অলকা, পরশুরামের বল্লামুখ, এই অঞ্চলগুলোতে, চিতুলিয়া অঞ্চলগুলোতে মানুষের ঘরবাড়ি বেশিরভাগ ক্ষতি হয়েছে, রাস্তাঘাট বেশিরভাগ ক্ষতি হয়েছে। রাস্তাঘাট যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে চলাচলের কষ্ট হয়ে যাবে। আর বাঁধ না মেরামত না করলে প্রতি বছরের মতো এবারও তারা বারবারই ভাঙতে থাকবে। এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনীর 5টি উপজেলার সবচেয়ে বেশি বন্যার ক্ষতিগ্রস্তের সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। নতুন রেল সেতু চালু হওয়ায় যমুনা সেতু থেকে আগের রেল লাইন সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সেতুর প্রশস্ততা বেড়ে যান চলাচলে আরো সুবিধা হবে। দুর্ঘটনা বা অন্য কারণে সেতুর উপর যানজটের ঝুঁকিও কমবে। প্রশস্ততা বাড়ানোর বিষয়ে বিশেষজ্ঞ দল কাজ করছে, জানিয়েছে সেতু বিভাগ। 1998 সালে নির্মিত যমুনা সেতুতে শুধুমাত্র যান চলাচলের কথা থাকলেও পরে যোগ হয় রেলপথ। এতে কমে যায় সড়ক সেতুর প্রশস্ততা। যান চলাচলের জন্য সেতুর দুই পাশে রয়েছে 6.3 মিটার। নতুন রেল সেতু চালু হয় সরিয়ে ফেলা হচ্ছে যমুনা সেতুর রেল লাইন। এতে সেতুর দুই পাশেই প্রশস্ততা বেড়ে হবে 8 মিটারের বেশি। এতে যানবাহন চালাতে সুবিধা হবে বলছেন চালকরা। দুর্ঘটনা কমার পাশাপাশি যানজটও কমবে বলছেন তারা। সরানো শুরু হয়েছে, কাটতে হয়েছে, ইনশাল্লাহ দ্রুত করলে আমাদের পক্ষে সুবিধা হয়, যানজট কম হয়, তখন সেম হয়ে যায়। কোনো গঞ্জে 1 ফিটের মতো আধা 3 গজ থাকে, এরকম সেম যাওয়া লাগবে। যদি একটু ওষার হয় তাহলে জিনিসটা ভালো হয়। এখন রেললাইন যে অত সারা ফেলালো, দ্রুত সেতুটা মেরামত করে একদম ক্লিয়ার করে ফেলায়, তাহলে সবার জন্য নিরাপদ। সেতুর প্রশস্ততা বাড়াতে প্রকৌশল পরিকল্পনা করা হচ্ছে। একটি বিশেষজ্ঞ দল বিষয়টি পর্যালোচনা করবে জানালেন সেতু সাইট অফিসের প্রকৌশলী। 3 গুণ যানবাহন বৃদ্ধি পায়, ওই সময় আপনারা জানেন বেশ কিছু দুর্ঘটনা ঘটে। তো লেনের প্রশস্ততা সরু হওয়াতে আমাদের এই উদ্ধার কার্যক্রমেও বেশ বেগ পেতে হয়। তো লেন প্রশস্ততা বৃদ্ধি পেলে আমরা এই সমস্ত উদ্ধার কার্যক্রম এবং যে বর্ধিত ট্রাফিক, অতিরিক্ত ট্রাফিকও কিছুটা সুবিধা পাবে। এবং বর্তমান সময়ে যে সেতুগুলা বা ফ্লাইওভার আমরা নির্মাণ করছি সেগুলা সবই 8 মিটার বা তার বেশি। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের মূল পথ যমুনা সেতু দিয়ে চলাচল করে 22টি জেলার গণপরিবহন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।